92 আরোহী নিয়ে রুশ সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত। সোচি উপকূলে মিলল ধ্বংসাবশেষ। পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধের প্রস্তাব পাশের জেরে জাতিসংঘের 5টি সংস্থায় অনুমোদন বন্ধের নির্দেশ নেতানিয়াহুর। ভূমির অধিকার নিশ্চিতে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান ফিলিস্তিনের। আলেপ্পো পুনর্দখলের পর আবারও সংঘর্ষ, বেসামরিক নাগরিক হতাহত। বিদ্রোহীদের পরাজয় মানতে না পেরে রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, মন্তব্য ল্যাভরভের। এবং অসাম্প্রদায়িক চেতনায় সারা বিশ্বে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। বর্ণিল সাজে সাজানো হয়েছে গির্জাগুলো। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের নানা আয়োজন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। 92 জন আরোহী নিয়ে রাশিয়ার সোচি থেকে উড্ডয়নের পর বিধ্বস্ত হয়েছে রুশ সামরিক বিমান TU-154। বিমানটির ধ্বংসাবশেষ কৃষ্ণ সাগরের সোচি উপকূলে পাওয়া গেছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। 83 যাত্রী এবং 8 জন ক্রু নিয়ে রাশিয়ার সোচি থেকে সিরিয়ার লাতাকিয়া প্রদেশের উদ্দেশ্যে যাচ্ছিল বিমানটি। এতে 9 জন সাংবাদিক এবং সামরিক বাহিনীর বাদক দল ছিল, যারা সিরিয়ায় নববর্ষ উপলক্ষে কনসার্টে যোগ দিতে যাচ্ছিল। সোচির বিমানবন্দর থেকে উড্ডয়নের পর নিয়ন্ত্রণ কক্ষ থেকে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় ধ্বংসাবশেষ পাওয়ার খবর নিশ্চিত করে। বিমানের ধ্বংসাবশেষের আশপাশে উদ্ধারকর্মীরা জীবিত কাউকে খুঁজে পায়নি। বিমান বিধ্বস্তের কারণ সম্পর্কে অনুসন্ধান চলছে। বিমান উড্ডয়নের আগে যেসব নিরাপত্তা ব্যবস্থা নেওয়া উচিত ছিল তা নেওয়া হয়নি বলে প্রমাণ পেয়েছে বলে দাবি করেছে তদন্ত কমিটি। ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ বন্ধের প্রস্তাব পাশের পর জাতিসংঘের 5টি সংস্থায় ইসরায়েলের অনুদান বন্ধের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। পাশাপাশি জাতিসংঘের সঙ্গে সম্পর্ক পুনর্মূল্যায়নেরও হুমকি দেন তিনি। তেল আবিব এ প্রস্তাব পাশকে একপক্ষীয় বললেও বিশেষজ্ঞরা একে ইসরায়েল ফিলিস্তিন শান্তি প্রক্রিয়ায় আরেক ধাপ অগ্রগতি বলে মন্তব্য করছেন। জেরুজালেমে ইহুদি বসতিপূর্ণ হারহুমা এলাকার শনিবারের চিত্র এটি। অন্য দিনগুলোর মতোই কর্মব্যস্ত ছিল সাধারণ মানুষ। তবে জাতিসংঘে বসতি নির্মাণ বিরোধী প্রস্তাব পাশের খোঁজ খবরও নিয়েছেন ইহুদি ও মুসলিম বাসিন্দাদের কেউ কেউ। ইসরায়েল সরকারের ব্যর্থ পররাষ্ট্রনীতির কারণে এই প্রস্তাবটি পাশ করা সম্ভব হয়েছে। তবে আমরা চাই এর প্রভাব যেন এখানকার বাসিন্দাদের উপর না পড়ে। ফিলিস্তিনিদের অধিকার রক্ষার নামে এমন অসংখ্য আইন বা প্রস্তাব আছে, কিন্তু নিজ দেশে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। এই প্রস্তাবের যথাযথ বাস্তবায়ন দেখতে চাই। দীর্ঘদিন জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে ইসরায়েলকে কূটনৈতিক সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। এবারও তারা বসতি নির্মাণ বন্ধের প্রস্তাবে ভেটো দেবে বলে আশা করেছিল তেল আবিব। কিন্তু প্রচলিত হিসাব নিকাশ পাল্টে শুক্রবারের ভোটাভুটিতে নীরব থেকে প্রস্তাবটি পাশের সুযোগ দেয় যুক্তরাষ্ট্র। এতে ওবামা প্রশাসনে গত কয়েকদিন ধরে চালানো ইসরায়েলের চেষ্টা তদবির ভেস্তে যাওয়ার বিষয়টি স্পষ্ট হয়েছে। এই অবস্থায় শক্তি প্রদর্শনের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছে ইসরায়েল। শনিবার টেলিভিশনে দেয়া ভাষণে প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেন, জাতিসংঘ ইসরায়েল বিরোধী এমন পক্ষপাতদুষ্ট প্রস্তাব পাশ করলেও এর ধকল কাটিয়ে উঠতে সব রকম চেষ্টা চালিয়ে যাবে তার প্রশাসন। নাম উল্লেখ না করলেও ইসরায়েলি স্বার্থের বিরুদ্ধে কাজ করে জাতিসংঘের এমন 5টি সংস্থায় তেল আবিবের দেয়া বার্ষিক 3 কোটি শেকেল বা 78 লাখ মার্কিন ডলার অনুদান বন্ধ করার নির্দেশ দেওয়ার কথা জানান তিনি। জাতিসংঘের সঙ্গে আমাদের সম্পর্কের একটি সার্বিক চিত্র 1 মাসের মধ্যে তৈরি করতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে জাতিসংঘের বিভিন্ন সংস্থায় আমাদের অনুদান ও ইসরায়েলে কর্মরত সংস্থাটির সব কর্মকর্তার বিষয়েও জানতে চেয়েছি। শিগগিরই আরও কিছু পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিচ্ছি আমি। এই প্রস্তাব পাশের মাধ্যমে ফিলিস্তিনিদের স্বাধিকার আন্দোলনের প্রতি আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও আইনি ভিত্তি অনেকটাই জোরালো হলো বলে মনে করছেন মানবাধিকার কর্মী ও বিশ্লেষকেরা। এই প্রস্তাব পাশের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের অধিকার লঙ্ঘন করে ইহুদি বসতি নির্মাণের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের মতামত প্রতিফলিত হয়েছে। এটি একপক্ষীয় কোনো সিদ্ধান্ত নয়। ইসরায়েলের ভবিষ্যৎ ও ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার জন্য এমন আইনি ভিত্তির গুরুত্ব অনেক।
ইসরায়েলের অব্যাহত বসতি নির্মাণের কারণে ক্রমেই সংকুচিত হচ্ছে ফিলিস্তিনিদের আবাস। পূর্বপুরুষদের বাসস্থান থেকে ফিলিস্তিনিদের উৎখাত বন্ধ করতে শুধু প্রস্তাব পাশেই থেমে থাকা নয়, বরং ইসরায়েলকে নির্মাণ বন্ধে বাধ্য করতে আন্তর্জাতিকভাবে জোরালো উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন ফিলিস্তিন সরকারের প্রতিনিধিরা। ইসরায়েলের অবৈধ দখল শান্তি প্রতিষ্ঠার পথে অন্যতম বাধা। এটি বন্ধ হলে শান্তির পথ ত্বরান্বিত হবে। ফিলিস্তিনিদের ভূমির অধিকার নিশ্চিত করতে বড় শক্তিগুলোকে অবশ্যই কট্টর ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াতে হবে। 1967 সালে দ্বিতীয় আরব ইসরায়েল যুদ্ধের পর থেকে ফিলিস্তিনের পশ্চিম তীর, গাজা ও পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক আইন উপেক্ষা করেই অবৈধ বসতি নির্মাণ করে আসছে ইসরায়েল। গত কয়েক দশকে আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েল ফিলিস্তিন সংকটের দ্বিরাষ্ট্র সমাধানের চেষ্টা করলেও ফিলিস্তিন ভূখণ্ডে ইহুদি বসতি নির্মাণ বন্ধ ও ইসরায়েলের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার প্রশ্নে থমকে রয়েছে শান্তি আলোচনা। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। সিরিয়ার সরকারি বাহিনী বিদ্রোহীদের কাছ থেকে আলেপ্পো পুনর্দখলের পর শহরটির উপকণ্ঠে আবারও দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন বেসামরিক নাগরিকের হতাহত হবার খবর পাওয়া গেছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, আলেপ্পোয় জঙ্গি বিদ্রোহীদের পরাজয় মেনে নিতে পারেনি বলে যুক্তরাষ্ট্র শাস্তি হিসেবে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আর মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান জন ব্রেনান বলেছেন, যুক্তরাষ্ট্র ভিন্ন কৌশল অবলম্বন করলেই আলেপ্পোয় বিদ্রোহীদের পরাজয় এবং রক্তপাত এড়ানো সম্ভব ছিল। দীর্ঘদিন পর বড়দিন উদযাপন করছেন যুদ্ধবিধ্বস্ত আলেপ্পোর খ্রিস্ট ধর্মাবলম্বীরা। সোমবার শহরটির সেন্ট এলিয়াস ক্যাথিড্রালে 5 বছরের মধ্যে প্রথমবারের মতো বড়দিনের আলোকসজ্জা করা হয়। যুদ্ধের ভয়াবহতা ভুলে যীশু খ্রিস্টের জন্মদিন পালনের উৎসবে মেতে ওঠেন সদ্য শহরটিতে ফিরে আসা বাসিন্দারা। এই উদযাপনের মধ্যেও প্রিয়জন হারানোর তীব্র যন্ত্রণা স্পষ্ট ছিল তাদের চোখে মুখে। এটা আমার বড় বোনকে ছাড়া দ্বিতীয় বড়দিন উদযাপন। সে খুব ভালো বাস্কেটবল খেলতো। একদিন খেলা শেষে ফেরার পথে বিদ্রোহীদের গুলিতে মারা যায় সে, যা আজও ভুলতে পারি না আমি। আমরা কখনো ভাবিনি এই মুহূর্তটি আমাদের জীবনে আসবে। 4 বছর ধরে প্রিয়জন হারানোর যন্ত্রণা আর রক্তপাত সহ্য করার পর আমরা আজ আবার বড়দিন উদযাপন করতে পারছি। দীর্ঘ 5 বছর পর একদিকে যখন আলেপ্পোয় উদযাপিত হচ্ছে বড়দিন, ঠিক তখন শহরের উপকণ্ঠে আবারও বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর সংঘর্ষের ঘটনা ঘটেছে। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন জানায়, সোমবার আতারেব এলাকায় সরকারি বাহিনীর সদস্যদের লক্ষ্য করে বিদ্রোহীরা গোলাবর্ষণ করলে নিহত হয় অন্তত 3 বেসামরিক নাগরিক। এর পরপরই এলাকাটিতে বিদ্রোহীদের বিরুদ্ধে আবারও অভিযান চালায় সিরীয় বাহিনী। যদিও পর্যবেক্ষণ সংস্থা জানায়, শনিবার এলাকাটিতে সিরীয় বাহিনীর বিমান হামলায় অন্তত 6 বেসামরিক নাগরিক নিহত হয়। আলেপ্পোয় পরাজয় সত্ত্বেও যুক্তরাষ্ট্র বিদ্রোহীদের রক্ষায় সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ করে তাদের পরাজয়ের শোধ নিতে রাশিয়ার উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে অভিযোগ করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সিরিয়ায় প্রেসিডেন্ট আসাদের পতন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্র যে কোনো সশস্ত্র সংগঠনকে সহায়তা করতে প্রস্তুত বলেও মন্তব্য করেন তিনি। এদিকে আলেপ্পোয় রণকৌশলে কিছুটা পরিবর্তন এনে বিদ্রোহীদের পরাজয় ঠেকানো যেত বলে মন্তব্য করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান জন ব্রেনান। এক রেডিও অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় আলেপ্পোয় বিদ্রোহীদের পরাজয়ের পাশাপাশি সেখানকার বর্তমান পরিস্থিতির জন্যও দুঃখ প্রকাশ করেন তিনি। অন্যয় কর্মকার, সময় সংবাদ। যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে লেবাননে আশ্রয় নেওয়া শরণার্থী নারীদের জন্য কাজের ব্যবস্থা করেছেন কিছু লেবানিজ বেসরকারি উদ্যোক্তা। সম্প্রতি ভূমধ্যসাগরের তীরবর্তী শহর সিডনের কিছু এলাকা পরিদর্শন করে এমনই কিছু চিত্র তুলে এনেছে বার্তা সংস্থা রয়টার্স। সেখানে গড়ে ওঠা পোশাক কারখানাগুলোতে দেখা যায় 30 থেকে 60 বছর বয়সী দক্ষ ও স্বল্প দক্ষ নারীরা কাজের মাধ্যমে অর্থ উপার্জন করে পরিবারের খরচ মেটাতে ভূমিকা রাখছেন। কাজে যোগদানের আগে কারখানা কর্তৃপক্ষই নারীদের জন্য অন্তত 6 মাস প্রশিক্ষণের ব্যবস্থা করে বলে জানা গেছে। সিডনের পোশাক খাতে কাজ করা নারীদের অনেকেরই স্বামী মারা গেছেন কিংবা বিবাহ বিচ্ছেদ হয়েছে। 2011 সালে যুদ্ধ শুরুর পর থেকে চলতি বছর পর্যন্ত অন্তত 15 লাখ সিরীয় লেবাননে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে দেশটির একটি দাতব্য সংস্থা। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। দাতব্য প্রতিষ্ঠান ট্রাম্প ফাউন্ডেশন বন্ধ করবেন ডোনাল্ড ট্রাম্প। তদন্ত চলার সময় এ ধরনের সিদ্ধান্ত অবৈধ, নিউ ইয়র্ক অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের বিবৃতি। নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে উদযাপন করা হচ্ছে খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।
শনিবার মধ্যরাতে ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিস ধর্মীয় রীতি অনুযায়ী যীশু খ্রিস্টের জন্মদিনের আনুষ্ঠানিকতা শুরু করেন। এছাড়া একই দিন সন্ধ্যায় চীনের সাংহাই প্রদেশের বিভিন্ন গির্জায় খ্রিস্ট ধর্মের অনুসারীরা যথাযথ ধর্মীয় আচার ও প্রার্থনার মধ্য দিয়ে বড়দিন উদযাপন শুরু করেন। শনিবার মধ্যরাতে ভ্যাটিকান সিটিতে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনের আনুষ্ঠানিকতার উদ্বোধন করেন পোপ ফ্রান্সিস। এতে খ্রিস্ট ধর্মের বিপুল সংখ্যক অনুসারী অংশ নেন। পরে খ্রিস্টান ধর্মের রীতি অনুযায়ী শুরু হয় প্রার্থনা। বাইবেলের তথ্য অনুযায়ী জেরুজালেম থেকে 10 কিলোমিটার দক্ষিণের বেথেলহেম শহরে জন্মগ্রহণ করেছিলেন যীশু খ্রিস্ট। তাই বড়দিন উদযাপনে এই শহরে আয়োজন করা হয় নানা কর্মসূচির। এতে অংশ নেয় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত খ্রিস্ট ধর্মের অনুসারীরা। ক্রিসমাস সহ রঙিন আলোয় সাজানো হয়েছে পুরো শহর। এটা অন্য যে কোনো জায়গার চেয়ে বিশেষ একটি স্থান। এখান থেকে খ্রিস্টান ধর্মের শুরু হয়েছে, সুতরাং এখানে আমি এবং আমার পরিবার আসতে পেরে সৌভাগ্যবান মনে করছি। এই প্রথম আমি এখানে এসেছি। সত্যি এটা আমাদের জন্য বিশেষ একটা জায়গা। বড়দিনের প্রথম দিনই এখানে এসেছি। আমরা একসঙ্গে সবাই বড়দিন উদযাপন করছি। বড়দিন উপলক্ষে আয়োজনের কমতি নেই রাশিয়াতেও। দিনটি উপলক্ষে বিভিন্ন বয়সী মানুষকে সান্তা ক্লসের পোশাক পরে পানির নিচে ভেসে বেড়াতে দেখা যায়। নানা আনুষ্ঠানিকতায় বড়দিন উদযাপন করা হচ্ছে যুদ্ধবিধ্বস্ত দেশ ইরাকেও। এদিন বড়দিনের শুভেচ্ছা জানানোর পাশাপাশি বিভিন্ন গির্জা পরিদর্শনে আসেন ইরাকি সেনা কর্মকর্তারা। আজ আমি বিশ্বের সবচেয়ে সুখী মানুষ। এই দিনটি আমার জীবনের সবচেয়ে ভালো দিন। আমি খুবই খুশি এই এলাকায় বড়দিন উদযাপন করতে পেরে। আইএস আমাদের বাড়িঘর ছেড়ে দূরে রাখতে পারেনি। ভারতেও ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পালিত হচ্ছে বড়দিন। শনিবার মধ্যরাতে দক্ষিণ ভারতের বেঙ্গালুরু, কর্ণাটকের বিভিন্ন গির্জায় প্রার্থনার আয়োজন করা হয়। এছাড়া প্রখ্যাত বালিশিল্পী সুদর্শন পাটনায়েক উড়িষ্যার পুরী বিচে 1000 সান্তা ক্লসের ভাস্কর্য তৈরি করে বিশ্ব রেকর্ড করেছেন। তার নিজ হাতে তৈরি করা ভাস্কর্য দেখতে সমুদ্র তীরে বিপুল সংখ্যক পর্যটক ভিড় করেন। আমরা সান্তা ক্লজের 1010টি বালি ভাস্কর্য তৈরি করেছি। আশা করি এবারও বিশ্ব রেকর্ড গড়ব আমরা, কারণ 2012 সালের বিশ্ব রেকর্ডের চেয়েও বেশি সংখ্যক ভাস্কর্য তৈরি করেছি এবার। বড়দিন উপলক্ষে উৎসবের রঙে ছেয়ে গেছে মেক্সিকোর বিভিন্ন রাস্তাঘাট ও বিপণী বিতান। দেশটির অক্সাকা শহরের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে ক্রিসমাস সহ বিভিন্ন পণ্য কিনতে দেখা যায়। একই দিন সন্ধ্যায় চীনের সাংহাই প্রদেশে বড়দিন উদযাপন শুরু হয়। প্রদেশটির বিভিন্ন গির্জায় আয়োজন করা হয় প্রার্থনার। এতে দেশটির খ্রিস্ট ধর্মের অনুসারীরা অংশ নেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। মানবজাতির শান্তি, সৌহার্দ্য আর সমৃদ্ধি কামনার মধ্য দিয়ে যীশু খ্রিস্টের শুভ জন্মদিন পালন করছে যুক্তরাষ্ট্র প্রবাসীরা। বিজয়ের মাসে ধর্মবর্ণ নির্বিশেষে মুক্তিযুদ্ধের চেতনার সমৃদ্ধ বাংলাদেশ কামনা করেছেন তারা। নিউ ইয়র্কের রকফেলার সেন্টারের ক্রিসমাস ট্রির নিচে পরস্পরের সৌহার্দ্য বিনিময়ে বড়দিনের আনন্দ সবার সাথে ভাগ করে নেন গোটা নিউ ইয়র্কবাসী। নিউ ইয়র্ক থেকে টিএম মামুনের ছবি ও শিহাবুদ্দিন কিস্তুর তথ্য নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। বড়দিনে যীশু খ্রিস্টের জন্মদিনকে বরণ করে নিতে সন্ধ্যা থেকে নিউ ইয়র্কের রকফেলার সেন্টারের সামনে জড়ো হতে থাকে হাজারো মানুষ। ভেদাভেদ ভুলে একাত্মতায় যেন মিলে যায় সব বয়সী মানুষগুলো। সবাইকে ক্রিসমাসের শুভেচ্ছা। ক্রিসমাস সবার জীবনে একটা ভালো কিছু বয়ে আনবে, এটাই আমার আশা। Christmas brings in a lot of cheer and merriness and it kind of rings in the new year. বড়দিনের প্রথম প্রহরে খ্রিস্ট ধর্মানুসারী হাজারো মানুষ প্রার্থনায় সমবেত হন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় গির্জা ম্যানহাটনের সেন্ট প্যাট্রিকস ক্যাথিড্রালে। গির্জায় বড়দিনের প্রথম প্রহরে দেশ ও জাতির মঙ্গলে প্রভুর কাছে প্রার্থনা করেন খ্রিস্ট ধর্মাবলম্বী প্রবাসী বাঙালিরাও। তারা উইটসাইডের কুইন মেরি গির্জায় সমবেত হয়ে দেশ ও শান্তির সমৃদ্ধি চেয়ে প্রভু যিশুর কাছে প্রার্থনা করেন। জঙ্গিবাদ এসব আর কি ঘটনা যেন না ঘটে, সেই জন্য আর কি আমরা চাই শান্তি। যেখানে থাকি না একটা পৃথিবীর খাওয়া দাওয়া এটি সবকিছু, কাপড় চোপড় সবকিছু বাংলাদেশ থেকে এখনো ভুলি নাই। আলোকসজ্জার মোড়কে ঢেকে গেছে শহর। বাদ্যের তালে জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে উল্লাসে মেতেছে যেন পুরো নিউ ইয়র্ক। পুরনোকে ছেড়ে ফেলে সামনে এগিয়ে যাবার আকাঙ্ক্ষাই লালন করছে সবাই। আফরিন জেরিন, সময় সংবাদ।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিনে জাতিকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা প্রত্যেক ধর্ম এবং দলের সঙ্গে সম্পর্কিত সবাইকে বড়দিনের পাশাপাশি নতুন বছরেরও শুভেচ্ছা জানান। Celebrating the holidays in the White House over these past 8 years has been a true privilege. Tomorrow, for the final time as the first family, we will join our fellow Christians around the world to rejoice in the birth of our Savior. And as we retell his story from that holy night, we'll also remember his eternal message, one of boundless love, compassion, and hope. So as we look forward to the new year, let's resolve to recommit ourselves to the values we share. And on behalf of all the Obamas, Michelle, Malia, Sasha, Bo, and that troublemaker Sonny, Merry Christmas, everybody. And we wish you and your family a happy and healthy 2017. নিজের দাতব্য প্রতিষ্ঠান ট্রাম্প ফাউন্ডেশন বন্ধের পরিকল্পনা করেছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার এক বিবৃতিতে ঘোষণা দেন তিনি। বিবৃতিতে তিনি বলেন, ট্রাম্প ফাউন্ডেশন অনেক সুযোগ্য সংগঠন বা দল এবং প্রবীণদের কাছে অর্থ প্রদান করেছে। প্রেসিডেন্ট হিসেবে কাজ করার সময় ট্রাম্প ফাউন্ডেশন নিয়ে বিতর্ক এড়াতেই তিনি তা বন্ধের পরিকল্পনা করেছেন বলে জানান। ফাউন্ডেশনটির কর্মকাণ্ডের স্বচ্ছতা নিয়ে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের তদন্তের মধ্যেই এই ঘোষণা দিলেন ট্রাম্প। তবে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় থেকে জানানো হয়েছে, তদন্ত চলাকালে ট্রাম্প তার ফাউন্ডেশন বন্ধ করতে পারবেন না। বড়দিনের উৎসবের মধ্যে নবম সপ্তাহের মতো দক্ষিণ কোরিয়ায় চলছে অভিশংসিত প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই বিরোধী বিক্ষোভ। শনিবার উৎসব পালনের পাশাপাশি অবিলম্বে পার্কের পদত্যাগের দাবি জানায় তারা। এদিন সান্তাক্লজের পোশাক পরে রাজধানী সিউলের রাজপথে নেমে আসে শত শত মানুষ। পরে তারা প্রেসিডেন্ট পার্কের বাসভবন ব্লু হাউসের কাছে সমাবেশ করে। এ সময় পার্ককে স্থায়ীভাবে ক্ষমতাচ্যুত না করা পর্যন্ত বিক্ষোভ চালিয়ে যাওয়ার কথা জানায় তারা। ক্ষমতার অপব্যবহারের পাশাপাশি ঘনিষ্ঠজনকে দুর্নীতিতে সহযোগিতা করার অভিযোগে গেল 9 ডিসেম্বর পার্লামেন্টে পার্ককে অভিশংসনের প্রস্তাব পাশ হয়। নাইজেরিয়ায় বোকো হারামের সবশেষ ঘাঁটি থেকে সেনাবাহিনী তাদের বিতাড়িত করেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। শুক্রবার তাদের নিয়ন্ত্রণাধীন সাম্বিসা জঙ্গলে নাইজেরীয় সেনাবাহিনী অভিযান চালালে নিজেদের ঘাঁটি ছেড়ে পালিয়ে যায় জঙ্গিরা। একই সঙ্গে দেশটিতে বোকো হারামের ঘাঁটি গড়ার মতো আর স্থান অবশিষ্ট নেই বলেও জানায় বুহারি। গত কয়েক মাস ধরেই নাইজেরিয়ায় বিভিন্ন অঞ্চলে জঙ্গি গোষ্ঠী বোকো হারাম বিরোধী অভিযান চালিয়ে আসছে দেশটির সেনাবাহিনী। বার্লিনের ক্রিসমাস মার্কেটে হামলাকারী আনিস আমরির ভাইয়ের ছেলেসহ 3 জনকে তিউনিসিয়ায় আটক করা হয়েছে বলে এক বিবৃতিতে জানিয়েছে তিউনিসিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আটককৃত 3 জন আনিস আমরির সাথে সম্পৃক্ত সন্ত্রাসী দলের সদস্য বলে জানানো হয়েছে ওই বিবৃতিতে বলা হয়, আমরির ভাইপো স্বীকার করেছে যে আমরির সাথে নিরাপত্তার বিষয়ে তার যোগাযোগ হয়েছে এবং সে আইএস জঙ্গি গোষ্ঠীকে সমর্থন করে। এর আগে শুক্রবার আইএসের প্রকাশিত এক ভিডিওতে দেখা যায় আইএস নেতা আবু বকর আল বাগদাদির প্রতি আনুগত্য প্রকাশ করছে আমরি। অন্যদিকে স্পেনের পুলিশ জানিয়েছে আমরির সঙ্গে স্পেনের সম্পর্কের বিষয়টি খতিয়ে দেখছে তারা। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন, শ্রীলঙ্কার কলম্বোতে বিশ্বের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি, গিনেস ওয়ার্ল্ড বুকে নাম ওঠার অপেক্ষায়। ভারতের জম্মু ও কাশ্মীরে তীব্র শৈত্যপ্রবাহ আর তুষারপাতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। রোববার রাজ্যটিতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় লাদাখ অঞ্চলের লেহ শহরে -14 ডিগ্রি সেলসিয়াস। হিমালয় অঞ্চলে নতুন করে তুষারপাতের কারণে তাপমাত্রার অস্বাভাবিক পতন হয়েছে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। প্রচণ্ড ঠান্ডার কারণে বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না অনেকেই। এছাড়াও প্রচণ্ড ঠান্ডার কারণে দেখা দিয়েছে শ্বাসকষ্ট সহ ঠান্ডাজনিত নানান রোগ। তাপমাত্রার এই পতন আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে। ফিলিপিন্সের পূর্ব উপকূলে ধেয়ে আসছে শক্তিশালী সুপার টাইফুন নক-10। ঘণ্টায় প্রায় 150 কিলোমিটার গতিবেগে ধেয়ে আসা এই টাইফুন সোমবার নাগাদ বিকল প্রদেশের উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। যদিও আঘাত হানার আগেই এটি দুর্বল হয়ে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।
টাইফুনের কারণে বাতাসের গতিবেগ ঘন্টায় সর্বোচ্চ 175 কিলোমিটার পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এছাড়াও টাইফুনের প্রভাবে প্রায় 6.5 ফুট উচ্চতার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে বলেও আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়। এদিকে পরিস্থিতি মোকাবেলায় এরই মধ্যে দেশটির পূর্ব উপকূল থেকে এর বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বেশিরভাগ বন্দর। মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় কলিমা আগ্নেয়গিরিতে 2 দফা অগ্নুৎপাতের ঘটনা ঘটেছে। শনিবার সকালে আগ্নেয়গিরিটি থেকে উদগীরণ হতে দেখা যায়। এর আগে শুক্রবার সকালেও অগ্নুৎপাতের ঘটনা ঘটে। অগ্নুৎপাতের ফলে বায়ুমণ্ডলের প্রায় 8000 ফুট উচ্চতা পর্যন্ত ছায়াযুক্ত ধোঁয়ায় ছেয়ে যায় ওই এলাকার আকাশ। পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের মানুষদের সরিয়ে নেওয়া হচ্ছে। মেক্সিকোতে প্রায় 3000-এর মতো আগ্নেয়গিরি রয়েছে, এর মধ্যে সক্রিয় রয়েছে মাত্র 14টি। কলিমা আগ্নেয়গিরি ফায়ার ভলকানো নামেও পরিচিত। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক মহড়া চালানোর উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে চীনের একমাত্র বিমানবাহী রণতরী লিয়াওনিং। প্রথমবারের মতো গভীর সমুদ্রে এমন মহড়ায় অংশ নিতে শনিবারই ঘাঁটি ছেড়ে যায় রণতরীটি। মহড়ার সুনির্দিষ্ট তারিখ উল্লেখ না করলেও চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, প্রশান্ত মহাসাগরের পশ্চিমাংশে পীত সাগর, বোহাই সাগর, পূর্ব ও দক্ষিণ চীন সাগরে নিজেদের জলসীমায় এসব মহড়া পরিচালিত হবে। চীনের তৈরি J-15 জঙ্গি বিমান এতে অংশ নেবে বলে জানানো হয়। স্প্রাটলি দ্বীপপুঞ্জ সহ দক্ষিণ চীন সাগরের বিভিন্ন অংশ নিয়ে প্রতিবেশী কয়েকটি দেশের সঙ্গে বিরোধ ও সম্প্রতি ওই অঞ্চলে মার্কিন আন্ডারওয়াটার ড্রোন জব্দের ঘটনার মধ্যেই এ মহড়ার প্রস্তুতি নিচ্ছে চীনা সামরিক বাহিনী। তবে বিমানবাহী রণতরী ব্যবহার করে এ মহড়ার সঙ্গে আঞ্চলিক সামুদ্রিক বিরোধ কিংবা ফিলিপিন্স যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের ইঙ্গিত সম্পর্কিত নয় বলে জানায় চীন। চীনের উত্তরাঞ্চলীয় হেবেই প্রদেশে আতশবাজির কারখানায় বিস্ফোরণে অন্তত 2 জন নিহত ও 6 জন আহত হয়েছে। শনিবার তেংশান শহরে ঘটনা ঘটে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। কারখানাটিতে মজুতকৃত আরও বিস্ফোরক থাকলেও দ্বিতীয় দফায় বিস্ফোরণের সম্ভাবনা নেই বলে জানায় দমকল কর্মীরা। বিস্ফোরণে কারখানার আশপাশে থাকা কয়েকটি দোকান ও অন্তত 10টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত বলে জানানো হয়। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে তদন্ত চলছে। ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলের একটি গির্জায় বড়দিনের আনুষ্ঠানিকতা শুরুর আগ মুহূর্তে গ্রেনেড বিস্ফোরণে 16 জন আহত হয়েছে। পুলিশ জানায়, শনিবার দেশটির মিন্দানাও দ্বীপে সেন্ট নিনো প্যারিস গির্জার প্রবেশ পথ থেকে 30 মিটার দূরে পুলিশের একটি টহল গাড়ির কাছে গ্রেনেড বিস্ফোরিত হয়। এতে এক পুলিশ কর্মকর্তা সহ 16 জন আহত হয়। বিস্ফোরণে পর প্রার্থনা সভায় যোগ দেয়া লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত কেউ এই হামলার দায় স্বীকার করেনি। হামলার সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে অভিযান চালাচ্ছে পুলিশ। এদিকে ওই এলাকায় আরও একটি অবিস্ফোরিত গ্রেনেড পাওয়া গেছে। বোমা বিশেষজ্ঞরা তা নিষ্ক্রিয় করার চেষ্টা করছেন। মালয়েশিয়ায় একটি যাত্রীবাহী বাস পাহাড়ি রাস্তা থেকে গভীর খাদে পড়ে 14 জন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 16 জন। শনিবার দেশটির জোহর বারু থেকে যাত্রী নিয়ে বাসটি রাজধানী কুয়ালালামপুরের উদ্দেশ্যে যাচ্ছিল বলে জানায় কর্তৃপক্ষ। দুর্ঘটনার সময় বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলেও জানায় পুলিশ। চালক নিয়ন্ত্রণ হারানোর পর বাসটি পাহাড়ি রাস্তা থেকে খাদে পড়ে যায় বলে জানায় পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নিহতদের মধ্যে 6 জন পুরুষ, 7 জন নারী ও 1 জন শিশু রয়েছে। আর আহতদের মধ্যে 7 জন মালয়েশীয়, 5 জন সিঙ্গাপুরের, 2 জন মিয়ানমারের নাগরিক রয়েছে। বাকিদের পরিচয় নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। ভারতের তামিলনাড়ু রাজ্যের ভেলরে এক নারী পুলিশ সদস্যের ওপর অ্যাসিড নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার লাভানা নামের ওই পুলিশ সদস্য প্রতিদিনের মতো দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে মোটরসাইকেল আরোহী 2 ব্যক্তি তার উপর অ্যাসিড ছোড়ে। এ সময় গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নেয় পথচারীরা। চিকিৎসকরা জানায়, অ্যাসিডে তার মুখ ও হাত ঝলসে গেছে। পুলিশ দুর্বৃত্তকারীদের খোঁজে অভিযান চালাচ্ছে। ভারতে অ্যাসিড নিক্ষেপকারীর জরিমানা সহ 10 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডের বিধান রয়েছে।
ব্যক্তিগত কারণেই দিল্লির উপরাজ্যপালের পদ থেকে হঠাৎ করে ইস্তফা দিয়েছেন নাজিব জং। শনিবার তার উপদেষ্টা অজয় চৌধুরী গণমাধ্যমে জানান, ৪৫ বছর ধরে তিনি কাজ করেছেন, এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। গত বৃহস্পতিবার কেন্দ্র সরকারের কাছে পদত্যাগপত্র জমা দেন নাজিব জং। উপরাজ্যপাল হিসেবে মেয়াদ শেষ হবার ১.৫ বছর আগে তিনি অব্যাহতি নেন। তার এই পদত্যাগকে বিস্ময়কর বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লেখ করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। এদিকে নাজিব জং এর ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, এটি কোনো হঠাৎ সিদ্ধান্ত নয়, বরং অনেকদিন ধরে পদত্যাগের কথা ভাবছিলেন নাজিব। कार्यकाल खत्म होने से 1.5 साल पहले उपराज्यपाल नजीब जंग ने अचानक इस्तीफा दे दिया, लेकिन इस इस्तीफे ভাষণ চুরির অভিযোগে পাকিস্তানের প্রেসিডেন্টের কার্যালয়ের বিরুদ্ধে মামলা করল ১১ বছর বয়সী বালক। মোহাম্মদ সাবিল হায়দার নামের ওই বালক তার বাবার সহযোগিতায় ইসলামাবাদ হাইকোর্টে একটি মামলা দায়ের করে। ষষ্ঠ শ্রেণীতে পড়ুয়া বালকের দাবি, পাকিস্তানের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলী জিন্নাহর জন্মবার্ষিকী উপলক্ষে সে একটি বক্তব্য প্রস্তুত করে, আর সেটি কোনো অনুমতি না নিয়েই চুরি করেছে দেশটির প্রেসিডেন্ট কার্যালয়। শুক্রবার বিচারপতি আমের ফারুকের আদালতে মামলাটি গ্রহণ করা হয় বলে পাকিস্তানের সংবাদ মাধ্যমগুলোতে জানানো হয়েছে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে বিশ্বের সবচেয়ে বড় ক্রিসমাস ট্রি তৈরি করা হয়েছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। ক্রিসমাস ট্রিটি ৭৩ মিটার বা ২৩৮ ফুট লম্বা। এটি তৈরিতে ব্যবহার করা হয়েছে লোহার পাইপ, ধাতব জাল ও কাঠের গুঁড়ি। কৃত্রিম গাছটি সাজাতে ব্যবহার করা হয়েছে ৮ লাখ এলইডি বাতি জরি, আর এর চূড়ায় বসানো হয়েছে ২০ ফুট লম্বা একটি তারা। আয়োজকরা জানিয়েছে, চীনের একটি প্রতিষ্ঠানের তৈরি ১৮০ ফুট লম্বা ক্রিসমাস ট্রির রেকর্ড ছাড়িয়ে যাবে তাদের ক্রিসমাস ট্রি। এটি আগের তৈরি সবচেয়ে বড় ক্রিসমাস ট্রির চেয়েও ৫৮ ফুট লম্বা। শ্রীলঙ্কার তরফ থেকে গ্রিনেজ ওয়ার্ল্ড বুকে আবেদন জানানো হয়েছে। সংস্থাটি প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রমাণাদি যাচাই করে তাদের সিদ্ধান্ত জানাবে। জাপানের টোকিওতে হয়ে গেল বৃহৎ আকৃতির রোবোটিক ডাইনোসর প্রদর্শনী। থিম পার্ক বানিয়ে বিলুপ্ত এই প্রাণীকে বাস্তবে সম্মুখে আনল জাপানের একটি প্রতিষ্ঠান। মনোমুগ্ধকর এই আয়োজন উপভোগে জড়ো হয় বিভিন্ন বয়সী মানুষ। সিনেমার পর্দায় দেখা স্টিফেন স্পিলবার্গের জুরাসিক পার্ক, চলচ্চিত্রে সে বিশাল বিশাল ডাইনোসরের দেখা মিলল বাস্তবে। অবাক লাগলেও সত্যি দেখা গেছে সেই ডাইনোসরদের। তবে বৃহৎ আকৃতির ডাইনোসরগুলো সবই ছিল রোবোটিক। টোকিওতে আয়োজিত ডাইনো আর লাইভ অনুষ্ঠানের মঞ্চে রীতিমতো দাপিয়ে বেড়াচ্ছে ডাইনোসরগুলো। সেই সাথে তাদের ভয়ঙ্কর গর্জন তো আছেই, তীক্ষ্ণ দাঁত দিয়ে ধেয়ে আসছে আর কামড়ে ধরছে মানুষকে। এতটাই নিখুঁতভাবে এদেরকে বানানো হয়েছে যে দেখে বোঝার উপায় নেই তারা রোবট। ছোট থেকে বড় সবাই তাদেরকে দেখে চমকে উঠবে। জাপানের একটি কোম্পানি থিম পার্ক বানিয়ে তাতে প্রদর্শন করেছে ডাইনোসরগুলো। টোকিওর একটি হোটেলে ভিন্ন ধরনের এই আয়োজন করে জনসম্মুখে আনা হয় রোবোটিক ডাইনোসর। আমরা চেষ্টা করছি হাজার হাজার বছর আগে বিলুপ্ত হওয়া ডাইনোসর তৈরি করতে, যেগুলো রোবট হলেও বাস্তবে দেখে ডাইনোসরদের ব্যাপারে ধারণা পাওয়া যায়। কাজুয়া কানেমারুর মস্তিষ্ক প্রসূত জাপানের অন আর্ট কর্পোরেশনের তৈরি করা ডাইনোসরগুলো বিশ্বের সবচাইতে বড় এবং গতিশীল ডাইনোসর। এখন পর্যন্ত এই কোম্পানিটি ভিন্ন ভিন্ন আকার ও উচ্চতার ১২টি ডাইনোসর বানিয়েছে। এদেরকে জাপানের বিভিন্ন অনুষ্ঠানে প্রদর্শন করা হবে বলে জানায় কোম্পানিটি। আফরিন জেরিন, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। ৯২ আরোহী নিয়ে রুশ সামরিক বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত। সোচি উপকূলে মিলল ধ্বংসাবশেষ। পশ্চিম তীরে বসতি নির্মাণ বন্ধের প্রস্তাব পাশের জেরে জাতিসংঘের 5টি সংস্থায় অনুমোদন বন্ধের নির্দেশ নেতানিয়াহুর। ভূমির অধিকার নিশ্চিতে বিশ্ব নেতাদের এগিয়ে আসার আহ্বান ফিলিস্তিনের। আলেপ্পো পুনর্দখলের পর আবারও সংঘর্ষ, বেসামরিক নাগরিক হতাহত। বিদ্রোহীদের পরাজয় মানতে না পেরে রাশিয়ার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র, মন্তব্য ল্যাভরভের। এবং অসাম্প্রদায়িক চেতনায় সারা বিশ্বে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন। বর্ণিল সাজে সাজানো হয়েছে গির্জাগুলো। যুক্তরাষ্ট্রে প্রবাসী বাঙালিদের নানা আয়োজন। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।